আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ রাখতে 17টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ কৃষকদের কেবলমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্রে দেশের প্রথম সমবায় ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিউল প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ কাতার যাচ্ছেন। উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধসে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ সেখানে যাচ্ছেন। নেপালের ইলাম জেলায় প্রবল বর্ষণজনিত ভূমিধসে অন্ততপক্ষে 18 জন নিহত। ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় কলকাতার 4 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। কলম্বোয় মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত 88 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী এবং গণতন্ত্রের অন্যান্য অংশীদাররা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। পাটনায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সমালোচনার জবাবে শ্রী কুমার বলেন, এই প্রক্রিয়া আইন মেনে এবং সাংবিধানিক সংস্থান অনুযায়ী করা হয়েছে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি দুদিন ধরে খতিয়ে দেখার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিহারের রাজ্য পর্যায়ের সংশ্লিষ্ট সকলেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তিনি জানান, বিহারের নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ রাখতে 17টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আইন বলবৎকারী সংস্থা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করে। नए इनिशिएटिव्स जो कि बिहार में सफलतापूर्वक कुछ लागू हो चुके हैं और कुछ कंडक्ट ऑफ इलेक्शंस में लागू होंगे और कुछ काउंटिंग में लागू। मतदान केंद्र स्तर पर बूथ लेवल ऑफिसर, उनके ऊपर इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर, ईआरओ, निर्वाचक पंजीकरण अधिकारी जो कि एसडीएम स्तर के होते हैं। बिहार के 243 बीएलओस के साथ मिलकर 243 ईआरओस, 90,217 बीएलओस ने मिलकर काफी वर्षों के बाद, लगभग 22 वर्षों के बाद मतदाता सूची के शुद्धिकरण का कार्य किया। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর পশ্চিমবঙ্গের 2 জেলায় সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8ই অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9ই অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর 2026-এর প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকবেন সীমা খান্না, ডিরেক্টর জেনারেল আইটি এবং কমিশনের অন্য আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রবল বর্ষণ ও বন্যাজনিত কারণে কৃষির ক্ষয়ক্ষতির বিষয়ে মহারাষ্ট্র সরকার বিস্তারিত জানানোর পরই কেন্দ্র ওই রাজ্যের কৃষকদের জন্য যথাযথ আর্থিক সহায়তার ব্যবস্থা করবে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলার লোনিতে পদ্মশ্রী ডক্টর ভিঠ্ঠল রাও ভি.কে. পাতিল এবং পদ্মবিভূষণ ডক্টর বালাসাহেব ভি.কে. পাতিলের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এছাড়াও তিনি ডক্টর ভিঠ্ঠল রাও পাতিলের নামাঙ্কিত নবনির্মিত সমবায় চিনি কারখানার উদ্বোধন করেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী শাহ কৃষকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনে কেবলমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। শ্রী শাহ বলেন, নাগরিকরা যদি সম্মিলিতভাবে দেশে নির্মিত পণ্য ব্যবহার ও প্রচার করতে পছন্দ করে, তাহলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। हमारे नेता नरेंद्र मोदी जी ने कहा है, अगर 140 करोड़ की जनता ये तय कर लेती है कि हम ना कोई विदेशी वस्तु का उपयोग करेंगे, ना कोई विदेशी वस्तु का व्यापार करेंगे, तो 140 करोड़ देशवासियों की खरीदी से हमारे अर्थतंत्र को बहुत बड़ी गति मिलने वाली है। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের অহল্যানগরে কোপারগাঁওয়ে দেশের প্রথম সমবায় ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিউল প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী শাহ শঙ্কররাও কোলে সমবায় ভিত্তিক চিনিকল, সিএনজি এবং পটাশ উৎপাদনের মাধ্যমে চক্রাকার অর্থনীতির নিদর্শন স্থাপন করেছে বলে উল্লেখ করেন। দেশ জুড়ে 15টি সমবায় ভিত্তিক চিনি কলে এ ধরনের ইউনিট গড়ে তোলা হবে এবং এক্ষেত্রে মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী শাহ
মন্তব্য করেছেন। মন্ত্রী আরও জানান, জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসির মাধ্যমে কেন্দ্রীয় সরকার 15টি চিনিকলকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং 6 বছরে 11,300 কোটি টাকা বরাদ্দ করে শস্যের ক্ষেত্রে আত্মনির্ভরতা অভিযানের সূচনা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কাশির সিরাপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, এগুলি ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের উপর প্রয়োগের ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়। বলা হয়েছে, বেশিরভাগ কাশি আপনা আপনি সেরে যায়, কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বিষাক্ত কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের উপস্থিতিতে গতকাল উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি ওষুধ নির্মাতাকেই নতুন শিডিউল মেনে ওষুধ তৈরি করতে হবে। তারা জানিয়েছে, 6টি রাজ্যের 19টি ওষুধ নির্মাতার ওষুধের গুণগত মান রক্ষা সম্পর্কিত কাজকর্ম খতিয়ে দেখা শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ কাতারের দোহায় দুদিনের সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল এই সফরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানির সঙ্গে কাতার ভারত বাণিজ্য ও শিল্প কমিশনের যৌথ সভায় সভাপতিত্ব করবেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই সফর কাতারের সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরবে। সফরে শ্রী গোয়েল কাতার চেম্বার এবং কাতার ব্যবসায়িক সংগঠনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড প্রফেশনাল কাউন্সিল এবং কাতারে ভারতীয়দের সঙ্গেও আলোচনা করবেন। মন্ত্রক আরও জানিয়েছে, এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যালোচনা, সাম্প্রতিক বাণিজ্য বাধা, নিঃশুল্ক বাণিজ্যের সমস্যা সমাধান এবং বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধের প্রকৃতিতে মৌলিক পরিবর্তন এসেছে। উন্নত অস্ত্র ও প্রযুক্তির ব্যবহারে যুদ্ধকে আরও কৌশলী করে তুলেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কৌটিল্য ইকোনমিক কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, আজারবাইজান, আর্মেনিয়া হোক, ইউক্রেন, রাশিয়া বা ইসরায়েল, ইরান, প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধের প্রকৃতির পরিবর্তন সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। প্রযুক্তির দৌলতে মুখোমুখি যুদ্ধের পরিবর্তে এখন দূর থেকেও যুদ্ধ করা সম্ভব হচ্ছে। The nature of weaponry, the nature of war has today fundamentally changed. We have seen that in multiple conflicts, starting with Azerbaijan, Armenia, Ukraine, Russia, Israel, Iran. So contactless war, often with standoff weapons, but which can have a very impactful, sometimes even a decisive outcome. These are today the characteristics of this landscape of these turbulent times. আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থির সময়ের প্রেক্ষাপটে ভারতের অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারতের ক্ষমতা দেশের অভ্যন্তরীণ শক্তির মধ্যেই নিহিত। উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধসে 23 জনের প্রাণহানির খবর এসেছে। এদের মধ্যে 5 জন নেপালের নাগরিক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা, সেখানে 13 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সুখিয়াপোখরি ব্লকে 6 জন মারা গেছেন এবং 1 জন নিখোঁজ। বিজনবাড়ি ব্লকে 4 জনের মৃত্যুর খবর প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন বাহিনী উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি স্থানীয় সাংসদ রাজু বিস্তার সঙ্গে গতকাল এ বিষয়ে আলোচনা করেন। উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় চলাকালীন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়, কেন্দ্রীয় সরকার সে সব রকমই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিকেল 3টে নাগাদ তার শিলিগুড়ি পৌঁছানোর কথা। প্রবল বর্ষণজনিত ভূমিধসে নেপালের ইলাম জেলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে ভূমিধসে বেশ কিছু বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। চাং, সন্দকপুর, পিয়ং প্রভৃতি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। ছত্তিশগড়ের কাওয়ারধা জেলায় গতরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 5 জন। নিহতদের মধ্যে আছেন 3 জন শিক্ষিকা, 1 নাবালিকা ও 1 গাড়ি চালক। চালক ছাড়া আরোহীরা সকলেই কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, 30 নম্বর জাতীয় সড়কে চিলপি উপত্যকায় আকালধারিয়া মোড়ের কাছে একটি দ্রুতগতির ট্রাক তাদের এসইউভি গাড়িটিতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত 88 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 50 ওভারে সব উইকেট হারিয়ে 247 রান তোলে। জয়ের জন্য 248 রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান 43 ওভারে 159 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ রাখতে 17টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ কৃষকদের কেবলমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধসে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।